আপনি যদি বলেন যে এখনকার যারা থিয়েটার ব্যাকগ্রাউন্ডটা নাই, নাচের হোক বা অভিনয়ের হোক, আমি মনে করি ডিসিপ্লিনের জায়গায় একটু ঝামেলা আছে। হ্যাঁ, তো ডিসিপ্লিন মানে টাইমলি অনসেটে আসা, টাইমলি শুটিংটা শেষ করা, কাউকে ফাঁসিয়ে না দেয়া, এই জায়গাগুলো আমার মনে হয় থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থাকলে অনেক বেশি স্ট্রং থাকে। প্রফেশনাল জেলাসি যেটা আমি বলবো ইটস আ হেলদি কম্পিটিশন, যেটা ছিল আমাদের মধ্যে। যেমন আমার মধ্যে ছিল যে ঈদে তারিনাপুর যদি দুইটা ভালো নাটক যায়, অপিয়াপুর যদি দুইটা যায়, আমারও দুটো যেতে হবে। তো আমার দুটো ভালো কাজের জন্য আমার যত ডেডিকেশন দেওয়া লাগে আমি দিই। কাজের জায়গাগুলো আমরা পাচ্ছি না, ভালো স্ক্রিপ্ট পাচ্ছি না, তখন আমার মনে হচ্ছে লেটস টেক আ ব্রেক। হ্যাঁ, একজন আর্টিস্টের কিন্তু কখনোই সে ওই যে আমরা বলি না কাম ব্যাক করবে বা আবার ফিরে এসেছে, একজন আর্টিস্ট কখনো ফিরে আসে না। সে সব হ্যাঁ মানে সে কেন কাম ব্যাক করবে? সে হয়তো বিরতি নিয়েছিল কিন্তু সে আবার কাজ করবে। তো আমি র্যান্ডম টানা 8-10 বছর টানা কাজ করেছি। তারপর আমি বলবো তানভীর ভাই, মেয়েদের কিন্তু মানে ক্যারিয়ারের মানে পিরিয়ডটা শর্ট হয়। কারণ ছেলেদের যেমন আপনি দেখেন চঞ্চল ভাইদের, ওরা কিন্তু একটানা কাজ করেই যাচ্ছে, কোনো ব্রেক নাই। কিন্তু মেয়েদের তো নানান ধরনের ব্রেক থাকে। তো সেই অর্থে আমি বলবো যে 8-10 বছর আসলে একটা আর্টিস্টের জীবনে কিছুই না। বাবা ভীষণ চাইতেন লয়ার হব, তো বাবা খুব এটাই চাইতেন, কিন্তু এটা হয়নি। এদিকেই মানে হয়ে গেছি আর কি। অভিনয় শিল্পী টনি ভাইয়ের সাথে আমার প্রথম অভিনয়, আবার ওনার প্রথম নাটকের ডিরেকশনেও আমি কাজ করেছি। টনি ভাইয়ের সাথে প্রথম বিটিভির নাটক ছিল বেলা বেলা, বেগম মমতাজ আন্টির স্ক্রিপ্ট ছিল আর ফারুক ভুঁইয়া আঙ্কেল প্রডিউসার ছিলেন। তো ওখানে তো আফরোজা বানু আন্টি ছিলেন, শর্মিলি আন্টি ছিলেন, শর্মিলি আন্টি তো মারা গেলেন, টনি ভাই আরও অনেকে মানে বড় বড় অ্যাক্টর পারফর্মাররা ছিলেন। তো আসলে ক্যামেরার ভয়টা ওরকম ছিল না, কারণ ছোটবেলা থেকে যেহেতু আমি নাচ করতাম, ক্যামেরার সামনে ইউজ টু ছিলাম, ওই ভয়টা ছিল না। কিন্তু অ্যাক্টিং করতে গিয়ে তো একটু নার্ভাস ছিলাম, মানে ভালো নার্ভাসই ছিলাম। কিন্তু আমি এই কথাটা সবসময় বলি যে আমার কলিগসরা, আমার কো অ্যাক্টররা আমাকে সবসময় অনেক হেল্প করেছেন। টনি ভাই ওই সময় আমি তখন নতুন, টনি ভাই ওখানে তখন স্টার, বা টনি ভাই না যারা ছিলেন ওখানে সবাই স্টার। তো ওনারা যেভাবে করে আমাকে ওয়েলকাম করেছেন, যেভাবে করে বসো আসো মা, বা টনি ভাই বলছে রিচি আসো আমরা রিহার্সাল করি, না শর্মিলি আন্টিরা বলছেন যে আসো মা, বেলি আন্টি বলছেন যে মা বসো, আমাদের পাশে বসো আসো, মানে আমি তো একটু ভয় পেতাম কাছে যেতে। তো টনি ভাই বলছে যে রিচি আসো আমরা একটু রিহার্সাল করি, এভাবে তাকিয়ে থাকো, না 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 দাঁড়াও হয়নি, একটু তাকিয়ে থাকো, এভাবে শটটা দাও। তো ওনারা অনেক কোঅপারেশন করেছেন, যে কারণে ভয়টা কেটে গেছে, অলমোস্ট শুরু হয়ে গেছে। কারণ আমি সেকেন্ড নাটকই প্যাকেজ নাটক করেছি। সময় আমাদের নাটক অনেক ভালো ছিল, অনেক ভালো ভালো নাটক হতো। হ্যাঁ, আমি সৌমি আপা, বিপাশা আপু, মিমি আপা, তিনজনের অভিনয় আমাকে অনেক ইন্সপায়ার করে। আলাদাভাবে বললে মানে আমি প্রথমে বলতে চাই যে এনারা তিনজনই কিন্তু ইনস্টিটিউশন। হ্যাঁ, এনারা কম্বাইন্ডলি একটা ইনস্টিটিউশন। আর আমি যদি আলাদা করে বলি তাহলে আমি এদের তিনজনকে আমার মেন্টর মনে করি। হ্যাঁ, সৌমি আপার ভিতরে এক ধরনের স্পিরিট আছে যেটা একেবারেই আলাদা, এবং এরা তিনজনই একই রকম কিন্তু একইভাবে ব্যতিক্রম। মানে কীরকমভাবে একরকম, এনাদের কাজের প্রতি যে ডেডিকেশনটা আমি দেখেছি, আমি তিনজনের সাথেই কাজ করেছি, ডেডিকেশন, তাদের অ্যাক্টিংয়ের প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, এবং কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ না করা, যে আমার ক্যারেক্টারে আমার অ্যাক্টিংয়ে আমি কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করব না, মানে অ্যাক্টিংটাকে ওই সময় ওরা যেভাবে করে পূজা করতেন, ওই জায়গাটায় ওনারা একরকম। আবার ওনাদের ব্যক্তিত্বে ওনারা একজন শমী কায়সার, একজন বিপাশা হায়াত, একজন আফসানা মিমি, ওই জায়গাতে ওনারা আলাদা। আমি সবসময় খুব বড়দের কথা শুনতাম, সবসময় আমার বাবা মার কথা শুনেছি, আমার সিনিয়রদের কথা আমি সবসময় শুনতাম। আমাকে জাহিদ ভাই একটা কথা সবসময় বলতেন যে রিচি, আমি যখন কাজ করা শুরু করলাম তখন তো আসলে বিপাশাপুরা আস্তে আস্তে ঘর সংসারের দিকে চলে গেলেন, তখন আমাদের একটা জেনারেশন তৈরি হওয়া শুরু করলো। আমি, অপিয়াপু, ঈশিতা, তো তারিনাপু, শ্রাবন্তী। তো তখন জাহিদ ভাই আমাকে বললেন যে রিচি তুমি এখন কোয়ালিটি বাঁচবা না, এখন তুমি কোয়ালিটি বাঁচবা না, কারণ এখন প্রত্যেকটা মানুষের জানা উচিত যে রিচি সোলাইমান নামের একজন অভিনয় শিল্পী আছে, এইটা বেশি দরকার। তার মানে প্রত্যেক ঈদে যেন প্রত্যেকটা চ্যানেলে তোমার একটা করে নাটক যায়, তুমি যদি বাঁচতে যাও তখন কিন্তু সেটা হবে না। এখন তুমি মানে উনি আসলে মূল কথাটা বলার চেষ্টা করেছিলেন যে কোয়ালিটির থেকে তুমি এখন কোয়ান্টিটিতে প্রায়োরিটি দাও, যাতে মানুষ জানে যে রিচি সোলাইমান নামের একজন অভিনয় শিল্পী আছেন। তখন ওনার এই কথাটা আমার খুব মনে ধরেছিল, তখন আমি সব নাটক করছি, যে না আমি এটাই করবো, ওটাও করবো, সেটা করবো না, আমার করার মতো যেটা আমি সবগুলো, মানে থাকে না যে নাটকটা খুব একটা ভালো হবে না, ওরকম ভাবিনি, করেছি। হ্যাঁ,
তারপরে যখন আমার একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, আমি দেখলাম যে আমাকে ভালো ভালো ডিরেক্টররা ডাকা শুরু করলেন, তখন আমি বুঝলাম যে এখন আমার কোয়ালিটিতে যেতে হবে। বলতাম আমার স্ক্রিপ্ট পছন্দ হয়নি, আমার ক্যারেক্টার পছন্দ হয়নি, একদম সত্যি কথাই বলতাম, সরাসরি বলতাম যে আমার মনে হয় যে এখানে আমি না করলেও হয়, অন্য কেউ নতুনরা করুক, আর এই ক্যারেক্টার এখানে আমার করার কিছু নাই। বা আমি যখন দেখতাম যে একজন ভালো ডিরেক্টরের কাজ আসছে, সেখানে হয়তো আমার অন্য দিকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, তখন আমার অন্য আরেকজন ডিরেক্টরের শিডিউলের সাথে সেটা ক্লাশ করছে, তখন আমি তাকে গিয়ে রিকোয়েস্ট করতাম যেটা কি একটু এইভাবে করে ওইভাবে করে ওলটপালট করে আমি সেই কাজটা করার চেষ্টা করতাম, মানে কোয়ালিটির দিকে আমি প্রায়োরিটি দিতাম। ডিফারেন্স অবশ্যই আছে আমি মনে করি, কারণ থিয়েটারের আর্টিস্টরা অনেক বেশি ডিসিপ্লিন হয়। সো আমিও কিন্তু মানে আমি যদি থিয়েটার নাও করে থাকি, আমার নাচের ব্যাকগ্রাউন্ড ছিল, নাচও থিয়েটারেরই একটা পার্ট। ওটা ওখানেও আমাদের রিহার্সাল রুমে গিয়ে সবাইকে প্রথমে ঝাড়ু দিতে হয়েছে, বেঞ্চ পরিষ্কার করতে হয়েছে, টাইমলি আসতে হবে, টাইমলি সব ডিসিপ্লিন। এবং আমরা যখন বিদেশি রাষ্ট্রীয় ট্যুরগুলোতে যেতাম, তখন কিন্তু 8টায় বাস মানে 8:45, নাহলে মিনিস্ট্রিতে কমপ্লেন চলে যেত, ব্ল্যাক লিস্টেডের নাম চলে আসতো। তো সেটাও, সেই গ্রুমিংটাও কিন্তু আমাদের হয়েছে। বাট আপনি যদি বলেন যে এখনকার যারা থিয়েটার ব্যাকগ্রাউন্ডটা নাই, নাচের হোক বা অভিনয়ের হোক, আমি মনে করি ডিসিপ্লিনের জায়গায় একটু ঝামেলা আছে। হ্যাঁ, তো ডিসিপ্লিন মানে টাইমলি অনসেটে আসা, টাইমলি শুটিংটা শেষ করা, কাউকে ফাঁসিয়ে না দেয়া, এই জায়গাগুলো আমার মনে হয় থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থাকলে অনেক বেশি স্ট্রং থাকে। প্রথম দিকে আমাকে জাহিদ ভাই অনেক সাপোর্ট দিয়েছে, টনি ভাই দিয়েছে, তৌকির ভাই দিয়েছে, তারপরে আস্তে আস্তে সবাই দিয়েছে। তখন আসলে বুঝতাম কিভাবে আমাদেরকে একই নাটকে বারবার, মানে আমার বারবার হচ্ছে একই ডিরেক্টর আমাদেরকে একসাথে ডাকছে। হ্যাঁ, দেখা যাচ্ছে জাহিদ ভাইয়ার আমাকে বারবার একসাথে ডাকছে, তৌকির ভাইয়ার আমাকে বারবার একসাথে ডাকছে, তার মানে আমাদের কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে স্ক্রিনে। সেই কারণেই ডিরেক্টর প্রডিউসার আমাদেরকে চ্যানেল, যেহেতু চ্যানেল তখন তো আসলে চ্যানেলের মাধ্যমে আসতো, সো চ্যানেল হয়তো ওখানে আমার আর তৌকির ভাই বা আমার আর জাহিদ ভাইয়ের নামটা দেখলে ওখানে ওকে করছে। হ্যাঁ, তখন ওটা প্রডিউসারের কাছে যাচ্ছে, প্রডিউসার থেকে ডিরেক্টরের কাছে যাচ্ছে। সো ওইভাবে বুঝতাম যে আমাদের কেমিস্ট্রিটা ক্লিক করছে। ঈর্ষা ছিল না তানভীর ভাই, সত্যি কথা। হ্যাঁ, মানে ওইভাবে আমি মনে করি যে পার্সোনাল জেলাসি আমাদের কারো ভিতরে ছিল কিনা আমি ঠিক বলতে পারবো না। পার্সোনাল জেলাসি গুলো তো আসলে যে ঘর সংসার, বিয়ে, কার হাজবেন্ড কি বা কার বয়ফ্রেন্ড কি, এটা নিয়ে ছিল, কিন্তু সেটা আসলে থাকলেও হয়তো প্রকাশ ছিল না। কিন্তু প্রফেশনাল জেলাসি যেটা আমি বলবো, ইটস আ হেলদি কম্পিটিশন, যেটা ছিল আমাদের মধ্যে। যেমন আমার মধ্যে ছিল যে ঈদে তারিনাপুর যদি 2টা ভালো নাটক যায়, অপিয়াপুর যদি 2টা যায়, আমারও 2টা যেতে হবে। তো আমার 2টা ভালো কাজের জন্য আমার মানে আমার যত ডেডিকেশন দেওয়া লাগে আমি দিব। অবশ্যই হতো যে আমাকে নিল না গতবার, আমি আবার আরেকটা যেটা হতো যে ডিরেক্টর গতবার আমাকে নিয়ে করেছে, এবার তাইনাপুকে নিয়ে, তখন হতো না। আচ্ছা গতবার আমি কিন্তু খুব অল্পতে সন্তুষ্ট থাকি, তো আমি বলতাম যে না, গতবার তো আমি করেছি, এবার তাইনাপু করুক। হ্যাঁ, বা এবার, এবং আমার মনে আছে তাইনাপুর একটা প্রোডাকশনে সন্ধিক্ষণ নাম ছিল, আমি তাইনাপু অপিয়াপু আমরা 3জন একসাথে অভিনয় করেছিলাম। তো সেটা স্ক্রিপ্ট ছিল পান্থ সারিয়ারের। উনি তাইনাপু আমাদের 2জনকে আগে স্ক্রিপ্ট পাঠিয়েছে, আমাকে আর অপিয়াপুকে পাঠিয়ে বলছে তোরা আগে ঠিক করবি কোনটা করবি, তারপর আমি লাস্টে যেটা থাকবে সেটা নিব। আমি হচ্ছে গিয়ে এটা একদম মোটামুটি হল অফ করে বলতে পারি যে আমার মতো নতুন নির্মাতাদের সাপোর্ট কোনো আর্টিস্ট দেয়নি, কোনো আর্টিস্ট দেয়নি। আমার মনে আছে বহু ডিরেক্টরের, মানে বহু নতুন ডিরেক্টরের কাজ আমি প্রথম করে দিয়েছি, শুধু একটা কারণে, যে ও ডিরেক্টর হিসেবে দাঁড়াক। এই ধরনের সমস্যা হয়নি, কারণ আমি স্যামালটেনিয়াসলি ভালো কাজও করেছি, সেই সাথে আমার খারাপ কাজও গেছে। তো তখন দেখা গেছে যে আমার ভালো কাজটার কারণে আমার খারাপ কাজটা ঢেকে গেছে। আমি ছেলেটাকে তো কষ্ট দিইনি, হার্ট করিনি, যে ও একটা চেষ্টা করেছে, সেখান থেকে অনেকে ক্লিক করেছে, অনেকে হয়তো পারেনি। তো এখন তাকে তো সুযোগ তো দিতে হবে। আমরা একদম স্বেচ্ছায় ছেড়ে দিয়ে গেছি, স্বেচ্ছায়। আমি তো চলেই গেলাম যে আমি এনাফ হয়েছে, এখন নতুনরা কাজ করুক। অপিয়াপু আমার মনে হয় তাই, অনেকটা সেরকম। না, আমি ক্যারেক্টার আর্টিস্ট অবশ্যই হতে চাই, এখনো চাই। আমার কাছে তখন মনে হয়েছে কি যে যখন একটা প্রতিবারই কিন্তু একটা সার্টেন টাইমের পর একটা রেভুলেশন আসে। হ্যাঁ, যে আমাদের সময় যে রেভুলেশনটা আসলো, মানে আমাদের চলে যাওয়ার সময়, তখন আমার কাছে মনে হয়েছে সবকিছু মিলিয়ে এনভায়রনমেন্ট, কাজের ধারা, আমরা যেভাবে কাজ করছি সেই কাজের জায়গাগুলো আমরা পাচ্ছি না, ভালো স্ক্রিপ্ট পাচ্ছি না, তখন আমার মনে হচ্ছে লেটস টেক আ ব্রেক। হ্যাঁ, একজন আর্টিস্টের কিন্তু কখনোই সে ওই যে আমরা বলি না কাম ব্যাক করবে বা আবার ফিরে এসেছে, একজন আর্টিস্ট কখনো ফিরে আসে না, সে সব, হ্যাঁ মানে সে কেন কাম ব্যাক করবে, সে হয়তো বিরতি নিয়েছিল কিন্তু সে আবার কাজ করবে। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই টাইমটা আমি যদি লেটস টেক আ ব্রেক, হ্যাঁ আমি যদি একটু ব্রেক নেই, এটা সবসময় বুঝতে পেরেছি, এখনো পাচ্ছি। ওই যেটা আপনি বললেন যে সিন্ডিকেট বা স্বজনপ্রীতির ব্যাপারটা,
তো ওই সময় মনে হলো যে আমরা যেইভাবে কাজ করছি সেই জায়গায় কোথায় জানি একটা মিলছে না বা খাপ খাচ্ছে না, এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। তো তখন মনে হলো যে লেটস টেক আ ব্রেক, আমরা একটা ব্রেক নেই, নতুনরা আসুক, ওরা একটা কাজের রেভলিউশন তৈরি করুক, হয়তো বা সেটা গিয়ে আরেকটা শেপে দাঁড়া হবে এবং ওই শেপে আমরাও কাজ করব।